পঞ্চগড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে হিমালয় পাদদেশের এই জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোরে তেঁতুলিয়া চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 100% এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার। গত কয়েকদিন ধরে দুপুরের পর সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উষ্ণতা পাওয়া যাচ্ছে না। ভোর থেকেই জেলার গ্রাম ও শহরের সড়ক মহাসড়কে ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের ধীর গতিতে যানবাহন চালাতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোহাম্মদ তারেক নামে একজন নিহত হয়েছেন। তিনি বাসের সুপারভাইজার ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। ভোর 5টার দিকে উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাককে একটি যাত্রীবাহী বাস সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসের যাত্রীরা আটকা পড়ে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং অন্তত 15 জন আহত হন। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রি বন্ধ করতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ীরা। তবে এরপরও এলপিজি সংকট কাটছে না। বাজারে এলপিজি সরবরাহে ঘাটতি আছে। আর এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। গত 2-3 দিন পূর্বেও 12 কেজির গ্যাস ছিল 1250 টাকা। বর্তমানে দাম বেড়ে 1400 বা 1500 টাকায় বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের সংকট থাকায় প্রায় 10টি গ্যাস কোম্পানি তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এই সংকট দেখা দিয়েছে। তবে এই সংকট অচিরেই কেটে গেলে গ্যাসের দাম আবারও স্বাভাবিক হয়ে যাবে। এদিকে খুচরা বা পাইকারি গ্যাসের গ্রাহকরা গ্যাস কিনতে গিয়ে দাম বৃদ্ধির কারণে হয়রানির শিকার হচ্ছেন। আমরা নিম্নে আর মানুষগুলো আমরা খুব সংকটে পড়তে আছি। আমরা গ্যাসের দাম আরও যেন কম হয়, এটাই আমাদের প্রত্যাশা, বুঝছেন। আমরা তো সংকটে পড়তে আছি, নিম্ন আর মানুষগুলো আমরা তো এত দামে চওড়া দামে কিনে পড়তে পারতে আছি না। আমাদের বরিশালে ইনশাল্লাহ 14 থেকে 15 টাকা সমস্ত গ্রাহক ইনশাল্লাহ গ্যাস পাচ্ছে, যেটা বিগত দিনে ছিল 12.5 থেকে 1300 টাকা, এখন 1.5 থেকে 200 টাকা একটু বাড়ছে। এটা একটু আমদানি কম থাকার কারণে ইনশাল্লাহ আমদানি যে স্বাভাবিক হয়, এই গ্যাসের দাম যেটুকু বাড়ছে এটুকু আবার কমে আসবে, এই বলে আমার বিশ্বাস। দর্শক, এই মুহূর্তে মেরুলবাটা এলাকায় আছেন আমাদের সহকর্মী জাহিদ আহমেদ বাবু, যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের পরেও কিন্তু এলপিজির সিলিন্ডারের সংকট আসলে কাটেনি, তো সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন সেখানে? জি, ধন্যবাদ লোপা আপনাকে। আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মেরুলবাড্ডা আফতাবনগর এলাকায়। তো আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ রাজধানী সহ সারা দেশেই তীব্র সংকট দেখা দিয়েছে এলপিজি গ্যাসের। আর এবারই প্রথম এলপিজি গ্যাসের তীব্র সংকট, এই যে পরিস্থিতি সেটা দেখা দিয়েছে এবারই প্রথম মানে বাংলাদেশে। আর এর মূল কারণ হলো যতটুকু জানা গেছে যে এলসি জটিলতা, আর অপরদিকে আপনার আমদানি স্বল্পতা। তো এই সংকটের মূল কারণ। এর আগে বাংলাদেশ এলপিজি গ্যাস সমবায় সমিতি আমাদের জানিয়েছেন যে কয়েকটি এলপিজি প্রতিষ্ঠান আমদানি কমিয়ে দেওয়ার পাশাপাশি এলসি জটিলতার কারণে এই ঘাটতি দেখা দেয়। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এলপিজি দাম বৃদ্ধি ও জাহাজের অভাব, এসব মিলে বাধা পড়ছে সরবরাহে। আর এই সংকট পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এলপিজি 12 কেজি গ্যাস সিলিন্ডারের নির্ধারিত দামের থেকে বেশি বিক্রি করা ও কৃত্রিম সংকট শুরু করলে ভোক্তা অধিকার সংরক্ষণ কিন্তু অভিযান চালিয়েছে। তো এই অভিযানের চালানোর পরিপ্রেক্ষিতে এখানকার যে গ্যাস যে ডিলার, সে গ্যাস ডিলার তারা কিন্তু একটু নড়চড়ে বসে এবং তাদের ব্যবসা বাণিজ্য একটু ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে তারা একদিকে তাদের
কি একদিকে তাদের অনির্দিষ্টকালের জন্য তারা এই একটা ধর্মঘট সৃষ্টি করে, আর এই ধর্মঘট সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে তারা এখানে গ্যাসের সংকটটা আরো বেশি দেখা যায়। তো আমি এখন এই মুহূর্তে কথা বলবো যে গতকাল বৃহস্পতিবার বিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সাথে একটা বৈঠক হয় গ্যাস এলপি গ্যাস অ্যাসোসিয়েশন কমিটির সাথে। তো তারা তাদের যে ধর্মঘট সেটা প্রত্যাহার করেছিল, সে প্রত্যাহার করার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু সেই গ্যাসের দাম, সিলিন্ডার দাম কমানোর কথা, কিন্তু সেই পর্যায়ে কিন্তু বাজারে কিন্তু গ্যাসের সিলিন্ডার এখানে দেখা গেছে, কিন্তু এখানে একটা আমরা এসেছি যে গ্যাসের সিলিন্ডারের যে ডিলার, সেই ডিলারে আমরা এখানে এসেছি। এখানে পর্যাপ্ত গ্যাসের সিলিন্ডার মজুদ আছে, কিন্তু এখানে গ্যাস এখানে নাই, ডিলাররা বন্ধ করে চলে গেছে। তো পাশেই কিন্তু একটা এখানে হোটেল রেস্তোরাঁ আছে, এখানে কিন্তু সেই হোটেল রেস্তোরাঁর সাথে আমরা এখন কথা বলবো যে আপনারা তো জানেন যে গতকাল একটা বৈঠক হয়েছে বিইআরসির সাথে, তো সেখানে দাম কমানোর একটা কথা বলছে। সংকট কতটুকু সেটা যদি একটু বলতেন। দাম কমেছে এটা শুনছি, কিন্তু গ্যাস আমরা পাচ্ছি না, কারণ গ্যাস পাচ্ছি না। লাকড়ি দিয়ে আমরা পাকশাক করে দোকান চালাইতেছি, এই মুহূর্তে আমরা গ্যাস পাচ্ছি না, লাকড়ি দিয়ে দোকান চালাইতেছি, তারপরে গ্যাস পাচ্ছি না। এরা গ্যাস আনতে পারতেছে না, গ্যাস বলে পাইতেছে না, মেন জায়গায় বলে গ্যাস পায় না। শুনতে তো জানতেই পারলেন যে এই মুহূর্তে যে হোটেল একজন মালিক এখানে বললেন যে তার গ্যাস সংকট এখন রয়েই গেছে। তারা কিন্তু এই গ্যাস সংকটের অভাবে তারা কিন্তু বাধ্য হয়ে তারা কিন্তু কাঠেই বাঁশ, লার্কি যেটা বলে, যে কাঠেই তারা কিন্তু রান্না করছে এখানে। তো এই রান্না সারাদিন ধরে তারা এভাবে চালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু গ্যাসের সংকটটা, হ্যাঁ, তারপরে কিন্তু গ্যাসের সংকটটা হয় মানে কমছে না। আর তারা এই সামনে রমজান আসছে, এই রমজানের আগে এই সংকটটা আসলে কাটবে কিনা সেটা এখনো সন্দিহান রয়েছে। তো তো এই ছিল এখানকার সর্বশেষ গ্যাস সিলিন্ডারের ঘাটতি প্রসঙ্গে সর্বশেষ খবর। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী বিরুলপাড়া থেকে সিলিন্ডার সংকটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু। বিগত দিনে মাইটিভি সহ বেশ কিছু গণমাধ্যমের শিরোনাম হয়েছিল যাত্রীবাহী সেবায় দক্ষিণের জনপদের ভোগান্তি আর হয়রানির অপর নাম বিআরটিএ বাস সার্ভিস। তবে বর্তমানে পরিবর্তন হয়েছে প্রেক্ষাপট। বৃষ্টিতে ভিজে যাওয়ায় লক্কর ছক্কর বাস মেরামত করে নিরাপদ যাত্রা নিশ্চিতের পাশাপাশি বেহাত হওয়া জমি উদ্ধার করে রাজস্ব বাড়াতে কাজ করার দাবি বরিশাল বিআরটিসি বাস ডিপো কর্তৃপক্ষের। সেবার মান অনুসন্ধান করে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। একটা সময়ে বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে মাওয়া, খুলনা, রংপুর, আমোয়া, কুয়াকাটা ও চাঁপাইনবাবগঞ্জ সহ 21টি রুটে প্রতিদিন যাতায়াত করত বিআরটিসি যাত্রীবাহী 50টি বাস। তবে অধিকাংশ বাসগুলোই ছিল পুরনো। সামান্য বৃষ্টিতে ভিজে যেত সকল যাত্রী, বিকল থাকতো এসি, মাঝপথেই বন্ধ হয়ে বাড়াতো যাত্রীদের ভোগান্তি। এ নিয়ে গণমাধ্যমের শিরোনামও হয় বহুবার। এসি ঠিকঠাক মতন চলতো না, প্লাস হচ্ছে ঠান্ডা হতো না। আগে বাসটা ছিল লক্কর ঝক্কর অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে বাসের কোয়ালিটি ভালো করছে। বর্তমান সরকার বিআরটিসি গাড়ি যেভাবে চালাচ্ছে তাতে আমরা খুশি। গণ অভ্যুত্থানের পরে নতুন ডিপো কর্তৃপক্ষ বিআরটিসির বেহাত জমি উদ্ধারের পাশাপাশি বিকল সকল বাসগুলো সচল করে এগিয়ে নেয় যাত্রী সেবা। যাত্রী কমপ্লেন ছিল, সেই যাত্রীগুলো গাড়িগুলো আমাদের চিহ্নিত করে এক এক করে আমাদের গাড়িগুলো সুন্দরভাবে কাজ করা হচ্ছে। তাই বিগত বছর প্রতি মাসে গড়ে 2,40,00,000 টাকা রাজস্ব হলেও এবার বেড়ে দাঁড়িয়েছে আরো 40 থেকে 50 লাখ টাকা। বিআরটিসি আমাদের ভার্সিটিতে যে বাসগুলো দিয়েছে ওগুলো আগের থেকে মোটামুটি এখন ভালোই বলা যায়। আমরা চাই যে স্টুডেন্টের তুলনায় বাসের পরিমাণ যেহেতু কম, তো বরিশাল বাস ডিপো আরও ভালো মানের বিআরটিসি আনবে। যাত্রী সেবার মানকে নিশ্চিত করতে গিয়েই এই পরিবর্তন। তবে রাজস্ব বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ বলে জানান এই কর্মকর্তা। যাত্রী সেবার মান শতভাগ উন্নয়নের জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমাদের গাড়ির মেরামত কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের বেদখলকৃত জমিগুলি দখলে আনার জন্য
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রী সেবার মান নিয়ে বিগত সময়ে একাধিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল বিআরটিসি। বদলে যাওয়ার প্রতিশ্রুতিতে সচল পরিবহনে যাত্রী সেবার মান অটুট রেখে এখন রাজস্ব আয়ে কতটা এগিয়ে যাবে সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। দর্শক, এবার জানাবো রাজধানীর বাজার দরের খবর। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব। গালিব, রাজধানীর বাজারে নিত্য পণ্যের দাম আসলে কেমন দেখছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লোপা। আমরা আছি মোহাম্মদপুর নতুন কাঁচা বাজারে। আপনি যেমনটি দেখছেন যে সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনে আসলে এই ব্যস্ত এই মোহাম্মদপুরের আসলে কর্মজীবী মানুষ আসলে ছুটে আসেন সাপ্তাহিক বাজার করার জন্য। তারা আসলে এসে যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে শীত আসাতে আসলে সবজির শাক এবং সবজির দাম কিছুটা স্বাভাবিক আছে, তবে বেশ কয়েকটি সবজির দাম এই সপ্তাহে 2-3টি সবজির দাম এই সপ্তাহে বেড়েছে। যেমন আমরা বাজার মনিটরিং করে দেখেছি যে শসা এবং শসার দাম বেড়েছে। শসা এখন 100-র উপরে দাম চলেছে, যা গত সপ্তাহে ছিল মোটামুটি 70 থেকে 80 টাকা, এখন এবার 100 টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে। দেখা যাচ্ছে 100-120 টাকা পর্যন্ত শসা ছাড়িয়েছে। এই জন্য ফুলকপির দাম কেজিতে 10 টাকা বেড়ে গিয়েছে। গত সপ্তাহে যেটি ছিল 50 টাকা, 45 থেকে 50 টাকা, সেটি এখন 50 টাকার অধিক, 60 থেকে 65 টাকা পিস প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া লাউয়ের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা লাউয়ের দাম বেড়ে গিয়েছে। তো এছাড়া বাকি যে সবজি, নিত্য প্রয়োজনীয় যেসব সবজি আছে সেই সব সবজির দাম আসলে মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় মানুষ আসলে কিছুটা স্বস্তি বোধ করছে। এই অন্যান্য জায়গায় যদি দেখি আমরা মুরগির দাম আসলে স্বাভাবিক আছে, মাংসের দামও আসলে আমরা যেমনটি দেখেছি সেমনটি স্বাভাবিক আছে। তবে মাছের দাম কিছুটা আসলে শীত আসাতে কিছুটা মাছের দাম বাড়তেই বলছেন ক্রেতারা। তারা জানাচ্ছেন যে মোটামুটি একেবারে ছোট মাছ থেকে বড় মাছ সবগুলোই মোটামুটি একটু বাড়তে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ক্রেতারা আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেতারা তারা তাদের মূলত মাংসের থেকেও তারা সবজি কিনে কিছুটা স্বস্তি বোধ করছে। তারা সবজি কিনে তারা জানাচ্ছেন যে মোটামুটি এখন নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত যে শ্রেণী, এই শ্রেণীর জন্য মোটামুটি এখন বাজার কিছুটা সহনীয় পর্যায়ে। তবে মাছ এবং অন্যান্য যে 2-1টি সবজির দাম বেড়ে গিয়েছে সেটির জন্য আসলে তারা বাজার মনিটরিং ব্যবস্থাকে আসলে দায়ী করছেন। তবে এছাড়া আমরা দেখেছি যে পেঁয়াজের দাম মোটামুটি এখনো পেঁয়াজের দাম কিছুটা কমলেও 2-3 টাকা কমলেও, তবে পেঁয়াজের দাম এখনো মানুষের পেঁয়াজ, তেল এগুলো এখনোই মানুষের আসলে ক্রয় ক্ষমতার কিছুটা বাইরে বলছেন ক্রেতারা। এবং বিক্রেতারা বলছেন যে আসলে চালের দামও মোটামুটি কিছু 2-1 টাকা 3 টাকা করে বাড়ছে, যেটা আসলে কিছুটা বাজারে অস্বস্তি তৈরি করছে। বা চালের দাম বাড়লে আসলে স্বাভাবিকভাবেই নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণী সকল শ্রেণীতেই আসলে প্রভাব পড়ে। তো সেই প্রভাব কিছুটা মোটামুটি দেখা যাচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে আসলে এই মাসের শেষের দিকে হয়তো কিছু চাল বাজারে আসতে পারে এবং ইন্ডিয়ান যেসব চাল, এসব চাল বাজারে উঠলে তখন সেক্ষেত্রে মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আসবে। তো লোপা, আসলে এই সার্বিক পরিস্থিতি যদি আমরা বলি যে আসলে মোটামুটি বাজার দরের যে পরিস্থিতি সেটি আসলে বিক্রেতা এবং বিক্রেতারা উভয় জানাচ্ছেন যে মোটামুটি বাজার মনিটরিং এবং নিয়মিত তদারকির মাধ্যমে আসলে বাজারকে দৈনন্দিন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা সম্ভব। লোপা। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মোহাম্মদপুর কাঁচাবাজার থেকে নিত্যপণ্যের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মিফতা গালিব। শীতের হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখন দিগন্ত জোড়া হলুদের সমারোহ। উপজেলার 370 হেক্টর জমিতে সরিষার বাম্পার ফলনে যেমন কৃষকের চোখে রঙিন স্বপ্ন, তেমনি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের শত শত বিনোদন প্রেমী। প্রতিনিধি মকবুল হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শীতের হিমেল হাওয়ায় রূপগঞ্জের মাঠ জুড়ে এখন কেবলই হলুদের উৎসব। যেদিকে চোখ যায় মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে বিছিয়ে দিয়েছে এক বিশাল মখমলি গালিচা। প্রকৃতির এই অপরূপ রূপ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী। রূপগঞ্জ মাঝিপাড়ার প্রাণ একটা ফ্যামিলি নিয়ে সৌন্দর্য উপভোগ করতে। এখানে অনেক সুন্দর সরিষা ফুল আমরা এখানে দেখতে এসেছি। তবে শুধু সৌন্দর্যই নয়, এবার ফলন নিয়েও দারুণ আশাবাদী স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় সরিষার দানা পুষ্ট হওয়ায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তারা। এবার আমি 2 কানি ক্ষেত আবাদ করছি সরিষা, গাছের থেকে এবার যেমন ভালো ফলন দেখা যাইতেছে। সরিষা ইনশাআল্লাহ এবারকার আবহাওয়ার কারণে মোটামুটি ইনশাআল্লাহ খুবই ভালো। আশেপাশে আরো যারা বাড়িয়েছে তাদেরও মোটামুটি ইনশাআল্লাহ
শস্য ভালোই। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রণোদনা দেওয়ায় এ সাফল্য এসেছে বলে মনে করছে উপজেলা কৃষি অফিস। আবহাওয়া অনুকূল থাকলে আমরা এবছরে অনেক ভালো ফলন আশা করছি, যেটা আসলে হেক্টর প্রতি 1.5 থেকে 1.6 এর মতো হবে। সরকারি সহায়তা হিসেবে আমরা তাদেরকে 600 জন কৃষকের মধ্যে প্রণোদনা বাবদ বীজ এবং সার সহায়তা প্রদান করেছি। সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতা পেলে বেশি জমিতে সরিষা আবাদ করা সম্ভব হতো বলে জানালেন অনেক কৃষক। কিছু সরকারের সহযোগিতা করতো, সার পানি পাইতাম, আমরা আরো বাড়াই করতাম, আরো ভালো হইতো। কৃষকের মুখে হাসি আর পর্যটকদের আনন্দ সব মিলিয়ে রূপগঞ্জের শীতের এই প্রহর এখন উৎসব মুখর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নরসিংদীর রায়পুর উপজেলার যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলা বারুদ ও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রায়পুরা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য রায়পুরা আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করেন। এ সময় নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা সহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে মহানগরীর দেওয়ালিয়া বাড়ি এলাকার কাঁঠাল তলায় অবস্থিত একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের একাধিক গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিপিএল ফায়ার স্টেশন থেকে আরও 4টি ইউনিট যোগ দেয়। টানা 5 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের একাধিক ঝুটের গোডাউন পুড়ে গেছে বলে জানা গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের সমূহের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। প্রধান বক্তা গাজীপুর 1 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমান। কুমিল্লার দেবিদ্বার ঐতিহ্যবাহী মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ঘিরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক কাজী আলমগীর বলেন, আদালতের আদেশে বিধি অনুযায়ী তিনি নিয়োগপ্রাপ্ত হন। তার দায়িত্বকালীন সময়ে আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরও সাবেক এডহক কমিটির সভাপতি একক সিদ্ধান্তের নিয়ম বহির্ভূতভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক বহিষ্কারের আদেশ দেন। এলাকাবাসীর পক্ষে সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান স্কুলের স্বার্থে মামলা মোকদ্দমা বন্ধ রেখে প্রধান শিক্ষককে বহাল রাখার আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাল্লুকবেড় গ্রামে ভেকুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি জানান, ভেকু ভাড়ায় নেওয়ার পর থেকে অজ্ঞাতনামা কয়েকজন তার কাছে টাকা দাবি ও হুমকি দিয়ে আসছিল। গত 7 জানুয়ারি রাতে ভেকু গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। পরে 7 জানুয়ারি রাত আনুমানিক 12টার দিকে দুর্বৃত্তরা ভেকুতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভালেও গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষতি হয়। কালিয়াকৈর থানার ওসি জানিয়েছেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে শিকার মঙ্গল মানব কল্যাণ সংগঠনের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু ব্যাপারীর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শরীফ, অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ঢেউটিন, শীতবস্ত্র ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের উপদেষ্টা লোকমান ব্যাপারীর সভাপতিত্বে এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক
সেলিম রেজা, সংগঠনের সভাপতি রিয়াজ ব্যাপারী, সাধারণ সম্পাদক পারভেজ ব্যাপারী, উপদেষ্টা জাহাঙ্গীর ব্যাপারী অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্কটল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সম্মানিত কনসুলেট জেনারেল ওয়ালি উদ্দিন তসরের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মরহুম বেগম খালেদা জিয়ার জন্য নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমই এর সাবেক সভাপতি ও বাংলাদেশ গ্রিসের কনসুলেট জেনারেল ফারুক হাসান, রশিদ গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা উত্তরের বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, শিল্প উদ্যোক্তা ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মাকসুদা চৌধুরী, ইবিএফসিআই এর কান্ট্রি হেড মোহাম্মদ আলী। দেশজুড়ে চলমান সুপার ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 23-এর আওতায় ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তি সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ওভেন সহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। প্রতিদিনই দেশব্যাপী অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফি পণ্য তুলে দিচ্ছেন ওয়ালটন কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ক্যাম্পেইনের চলতি সিজনে ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ওয়ালটন পণ্য কিনে পাওয়া সাইড বাই সাইড ফ্রিজ, স্মার্ট টিভি, মাইক্রোওভেন সহ বিভিন্ন ফি পণ্য 9 জন ক্রেতার হাতে তুলে দেওয়া হয়। উপহারপ্রাপ্ত ক্রেতারা হচ্ছেন রাজধানীর ঢাকার শাহজাদপুরে মোহাম্মদ সৌরভ, রংপুরের হারাগাছ এলাকার আব্দুল আজিজ ও কামাল কাসনা এলাকার সৃষ্টি আক্তার, সিলেটের সুলতানা বেগম, মোহাম্মদ জাকারিয়া এবং লিটন মিয়া, যশোর সদরের ভূমদিয়ার কবির উদ্দিন, মাগুরায় রঞ্জিত বিশ্বাস এবং কুষ্টিয়ার দৌলতপুরের রুহুল আমিন। জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের হাত থেকে উপহার পেয়ে আনন্দে আপ্লুত ক্রেতারা। নারায়ণগঞ্জের সোনারগাঁও হরিজন সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুদের শীত নিবারণের জন্য ইউসুফ আলী কল্যাণ তহবিলের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়তি ইউনিয়নের রিপ্রে কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। এ সময় গোলজার হোসেন, কামরুল হাসান, নাজির হোসেন, সাইদুল ইসলাম নীরব ও দিলীপ দাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন। তীব্র শীতে কম্বল পেয়ে হাসি ফুটেছে হিন্দু ধর্মাবলম্বী হরিজন সম্প্রদায়ের মানুষের মুখে। অন্যান্য বছরের মতো এ বছরের পুরো শীতকাল জুড়ে হতদরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে বলে জানান সাংবাদিক ইউসুফ আলী। দিনাজপুরের পার্বতীপুরে রেল সেবার মানোন্নয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগের উদ্যোগে গতকাল বিকেলে পার্বতীপুর জংশন রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মের এই আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশির বিভাগীয় ব্যবস্থাপলিতে শরীফ খান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, পার্বতীপুর ডিএমই লোকো মঈনুদ্দিন সরকার ছাড়াও রেলওয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন ও বেগম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বাদ-আসর উপজেলার ধরখার সতুরা শরীফ উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন হাজারী। কুড়িগ্রামের ছিন্নমুকুল বাংলাদেশের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ছিন্নমুকুল বাংলাদেশের আয়োজনে সর্দার পাড়াস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিন্নমুকুল বাংলাদেশের সভাপতি নাদিম আহমেদ, প্রধান নির্বাহী সুশান্ত পাল, কার্যকারী সদস্য ইনসান আলী, পরিচালক অর্থ ও প্রশাসন জুয়েল ইসলাম, সাংবাদিক ফজলে ইলাহি স্বপন, রানা আহমেদ সহ কর্মকর্তাগণ। গাইবান্ধার সাদুল্লাপুরে বায়ু দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান ও ইট ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বন, গ্রাম ও ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের ছাড়প্রাপ্ত
বিহীন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান ও ইট ভাটার ইট বানানোর সকল ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় তিনি 3টি ভাটাকে 13,50,000 এবং ফরিদপুর ইউনিয়নের চক গোবিন্দপুর ও মংলাবাজারের মনোয়ারা এবং সরকার ব্রিক্সকে 9,50,000 সহ সর্বমোট 23 লাখ টাকা অর্থদণ্ড প্রদান সহ ইট ভাটা বন্ধের নির্দেশনা প্রদান করেন। জমির মাটি ব্যবহৃত হচ্ছে এবং কিছু ইটভাটার লোকেশন ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন অনুসারে যেগুলা রিলেভেন্ট দূরত্বের চেয়ে কম দূরত্বে থাকায় নিষিদ্ধ এলাকার মধ্যে হওয়ায় এগুলো আমরা কনসিডারেশন করে সর্বমোট 5টা ইটভাটায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং সর্বমোট 23 লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করেছি এবং এখানে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং জনস্বার্থে অভিযান চলমান। ঝিনাইদহের মহেশপুরে 58 ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি দিবস 2026 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহেশপুর 58 ব্যাটালিয়নের মাঠে কেক কেটে ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর ব্যাটালিয়ন 58 বিজিবি এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান সহ সুধীজন ও সাংবাদিকবৃন্দ। দিনাজপুরের ফুলবাড়িতে বিজিবি দিবস উদযাপন উপলক্ষে কেক কেটে প্রীতি ভোজ আয়োজন করা হয়েছে। ফুলবাড়ি ব্যাটালিয়ন 29 বিজিবির সদর দপ্তরে বিজিবি দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথি ফুলবাড়ি 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান ও ফুলবাড়ি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলাম। ঠাকুরগাঁয়ে হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী 200 জন অসহায় মানুষের পাশে দাঁড়ালো বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে এই বাহিনী। বৃহস্পতিবার বিকেলে রানীশৈকল উপজেলার জগদল কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এছাড়াও ঠাকুরগাঁও 50 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ, অতিরিক্ত পরিচালক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন।